অসাধারণ, অতুলনীয়, অসাম, অকল্পনীয়। হর্নের আওয়াজ। Welcome to my YouTube channel and Facebook page IB Blog. সো ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে কুয়াকাটা ঘোরা শেষ, এখন আবার ব্যাক করতেছি ঢাকার উদ্দেশ্যে। সো ব্যাক করার সময় চিন্তা ভাবনা করছিলাম যে আমরা লঞ্চে করে যাব, আর আমাদের একটু লেট হয়ে গেছে। ঘোরাফেরা করে খাওয়া দাওয়া সেরে টুকটাক কিছু কেনাকাটা করার পরে বেরোতে লেট হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা পটুয়াখালী থেকে যে লঞ্চটা পাওয়া যায় বা এদিকে কলাপাড়া থেকে লঞ্চটা পাওয়া যায়, কলাপাড়া লঞ্চটা 2টা বাজে ছেড়ে যায়, আর এরপরে পটুয়াখালীটাও 5টা বাজে ছেড়ে যায়, 5টা অলরেডি বাজে। আমরা যেটা করছি আমরা হচ্ছে বরিশালের লঞ্চটা গিয়ে ধরবো। বরিশালের লঞ্চ একটা আছে 7টায়, আরেকটা আছে 9টায়। সো এই টার্গেট করে বেরোইছি, যদি আমরা বরিশালে গিয়ে 7টার মধ্যে পৌঁছাতে পারি লঞ্চ ঘাটে, তাহলে আমরা 7টার লঞ্চে উঠবো, আর নয়তো আমরা 9টা লঞ্চে উঠবো। একটু প্যারা হয়ে যেত, আমরা চাইলে পারতাম পটুয়াখালীতে ঘুরতে, বাট টাফ হয়ে যেত, একটু টানাটানি করে যাওয়া লাগতো, পেরেশানি থাকতো। বাট এখন কিন্তু আমাদের কোনো পেরেশানি নেই, আমরা রিল্যাক্সেই কিন্তু চলে যেতে পারবো। এখন 7টা বাজে পৌঁছালে 7টা লঞ্চে, 9টা বাজে পৌঁছালে 9টা লঞ্চে, কোনো প্যারা থাকবে না। এমন হইতে পারে যদি লঞ্চ নাও পাই, তাহলে কিছু করার নেই, আমরা রাইড করে চলে যাবো, বাইক রাইড করে, এটাতে কোনো আমাদের পেন হবে না। দিনের বেলা এই রোডটাতে একটু সাবধানে রাইড করা দরকার, কারণ বাস চলাচল করে তো দিনের বেলা। সো ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে বরিশাল এখন 100 কিলো, আমরা তো আগে দেখি নাই কত কিলো। সো আনুমানিক 3 ঘন্টার মতো সময় লাগে। লঞ্চ নাকি বলে সর্বশেষ 9টায় আছে, আর সামনে একটা বাস আছে শ্যামলী, সামনে যেটা দেখতেছে এটার মধ্যে সামনের বাইকের পিলিয়ন যে তাকে উঠাই দিয়েছি ব্যাগ ট্যাগ নিয়ে। ফোন বাসওয়ালা বললো যে 2.5 ঘন্টার মধ্যে পৌঁছায় যাবে। 2.5 ঘন্টার মধ্যে অলরেডি আধা ঘন্টার মতো প্রায় হয়ে গেছে, 24 মিনিট হয়ে গেছে। আর 100 কিলো যেতে যদি 2-2.5 ঘন্টায় যেতে পারি, তাহলে তো রিল্যাক্সে লঞ্চ ধরতে পারবো, নয়তো বা ঝামেলা হয়ে যাবে, হয়তো ওকে একা লঞ্চে যেতে হবে, আমাদের বাইক টাইক করে যেতে হবে। সেটা বড় কথা না, কথা হচ্ছে এই 100 কিলো যেতে কতক্ষণ সময় লাগে সেটা দেখতে হবে। রাইড করতেছি খুব স্পিডিং করার চেষ্টা করতেছি, বাট রিস্ক নিব না, সেটা হচ্ছে বড় কথা। রিস্ক ছাড়া যদি যাওয়া যায়, রিস্ক ছাড়া যতটুকু স্পিডিং করা যায় ততটুকু করবো। এখন বাসের সাথে পাল্লা দিয়ে যদি বলতে পারেন আপনারা বাইক নিয়ে আপনারা বাসের সাথে কেন যেতে পারবেন না ভাই? রোড হচ্ছে এটা 1/1 রোড না, 2/1 রোড। দ্বিতীয় হচ্ছে আপনার বাসের চারোদিকে ব্রেক থাকে, আর আমাদের শুধু 2টা ব্রেক। ওটা হচ্ছে 6 চাকা, এটা হচ্ছে 2 চাকা। ভাই অনেক ডিফারেন্স আছে। আপনি হাইওয়েতে মাওয়া এক্সপ্রেস ওয়ে বলেন বা বড় বড় হাইওয়েতে কিন্তু আপনি রিল্যাক্সে চলে যেতে পারবেন বাসকে ওভারটেক করে, বাট এরকম রাস্তায় কিন্তু বাসকে ওভারটেক করে চলে যাওয়াটা খুব টাফ, কারণ আঁকা বাঁকা রাস্তায় তো তারা খুব দ্রুত অ্যাক্সেলারেশন পাওয়ার উঠায়, আবার দ্রুত ব্রেকিং করে, তো তাদের জন্য কিন্তু সুবিধাই হয়। কিন্তু একটা বাইকারের পক্ষে কিন্তু খুব অসুবিধা, কারণ একটা বাস যখন চলে রাস্তায়, তখন রাস্তায় যদি কেউ পারও হইতে চায় খুব চিন্তা ভাবনা দেখে শুনে পার হয়, বাট একটা বাইকারের ক্ষেত্রে কিন্তু সেটা না। সো এই কারণে কিন্তু বাইকটা একটু সাবধানে রাইড করতে হবে। বাসের সাথে অবশ্যই পাল্লা দিয়ে নয়, বাট যতটুকু সম্ভব বাসের পেছনে যাওয়ার চিন্তা ভাবনা আমরা রাখছি, চেষ্টা করতেছি। কতদূর পারবো জানি না, রাস্তা যদি ভালো হয় তাহলে যেতে পারবো, বাট রাস্তার অবস্থা বেশি একটা ভালো দেখতেছি না। প্রচুর পরিমাণে রাস্তার মধ্যে এই এলাকার যে অটো আছে, এলাকার যে ছোট ছোট বাইক আছে, এলাকার মধ্যে যারা এদিক সেদিক যায়, তাদের অবস্থা ভাই ভয়াবহ খারাপ। তো বাসের সাথে পাল্লা দেওয়ার একটু টাফ হয়ে যায়। তারপরে দেখি কতটুকু সময় লাগে আমাদের 100 কিলো যেতে। চলে আসছে একটা স্ট্যান্ডে, এটা কোন স্ট্যান্ডে আসলেই তো দেরি হবে, কারণ স্ট্যান্ডের মধ্যে এমনভাবে পার্ক করে এরা, এই ফাঁকে দিয়ে বাসটাকে ওভারটেক করতে হবে। ওভারটেক করে লাভ নেই, আবার চলে যাবো সামনে। যেই টার্ম দেয় আর যেই মনে করেন হর্ন দেয় পিছনে এসে আপা টিপার মারে, সাইড না দিয়ে এদেরকে কোনো উপায় নেই সাইড না দেওয়া। সো ভাবতেছিলাম যে 104 কিলো 3 ঘন্টার মধ্যে কীভাবে পৌঁছাবো, বাট এখন যেটা দেখতেছি না সম্ভব। রাস্তা ভালো তো, টানা যাইতেছে, স্পিডিং করা যাইতেছে, যাওয়া যাবে। প্রতি মিনিটে 1 কিলো 1.5 কিলো করে যাওয়া যাচ্ছে, আরও বেশি। আপনার স্পিড যদি এভারেজে 60 থাকে, যেমন আমার এভারেজ স্পিড 50 দেখাইতেছে গাড়িতে, যদি এভারেজ স্পিড 50ও থাকে, এভারেজ স্পিড 50 থাকলেও কিন্তু আপনি 2 ঘন্টা লাগার কথা। সো 4Bটা নিয়ে একটু ভালো হয়েছে, এক্সকারেক্টটা নিয়ে সেটা হচ্ছে টুকিটাকি অনেক ইনফরমেশন কিন্তু পাওয়া যাচ্ছে গাড়ির মধ্যেই। সো এই জিনিসটার দিক দিয়ে আমার একটু ভালো হয়েছে, উপকার হয়েছে মনে করি। যেমন এখন এভারেজ স্পিড আছে 50, তো আমি রিল্যাক্সে কিন্তু চলে যেতে পারবো 104 কিলো 2 ঘন্টার মধ্যে, যেখানে আমার 3 ঘন্টার সময় হাতে এখন আছে। তো দেখি কতক্ষণ কি সময় লাগে। আর ভিডিওটা ওইরকমভাবে করতে পারতেছি না, কারণ একটু স্পিডিং করতেছি, তো টানাটানি করতেছি, এই কারণে ভিডিওটা ওরকমভাবে করতে পারতেছি না। বাট ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। সময় হচ্ছে 5:42 আমার গাড়ির ঘড়িতে, আমার তো ঘড়ি নাই। সো মোটামুটি রাস্তা ভালো থাকার কারণে বেশি জায়গাও কিন্তু খুব অল্প সময়ের মধ্যে যাওয়া সম্ভব। এই কারণে কিন্তু ওই বাস ড্রাইভার বলছিল যে 2 ঘন্টা, সর্বোচ্চ আপনার 2.5 ঘন্টা লাগবে যেতে, সর্বোচ্চ 2.5 ঘন্টা লাগবে যেতে। এবারে যে 50 থাকলে তো 2 ঘন্টা 100 কিলো চলে যায়। তো সে জায়গায় 2.5 ঘন্টার কথা বলছে। এখন বুঝলাম আসলে ঘটনা সত্য। ওরে ভাই কি ডিপার মারে, একবার চোখের মধ্যে এসে লাগে ঘটনা। আমারটা লাগবো বলতে পারি না, আমারটা তো আমি এদিক থেকে মাইরা দেখি না কিছু। সে বলতে পারবে আমার ডিপারের আলো কতটুকু।
আশা করি ভালো, কারণ গতকালকে রাতে যখন চালে আসছিলাম, গত পরশু দিন রাতে যখন চালে আসছিলাম তখন কিন্তু দেখছিলাম যে আলো মোটামুটি খারাপ না, ভালো। রাস্তায় টানা যায় বাট ভয় লাগে, অটো আছে তো হুট করে দেখা যায় একটা গুলি দিয়ে অটো বের হয়ে গেলে এত স্পিডের একটা গাড়ি 70-80 একটা গাড়ি রাখাটা খুব টাফ, তো এই কারণে একটু ভয় লাগে। বাট যারাই এরকম তাড়াহুড়া করে যাওয়ার চিন্তা ভাবনা করবেন বা তাড়াহুড়া করে যাওয়া লাগবে ট্রেনে, তাদেরকে একটা কথা বলতেছি ভাই, নিজের আত্মবিশ্বাসের বাইরে যাবেন না। যতটুকু পর্যন্ত আপনার কনফিডেন্স থাকে টানার, যেমন আমি 70-80 যে অটো দেখছেন, বলতে বলতে অটোয় উঠে যাচ্ছিল। মারাত্মক রিস্ক, এগুলো মারাত্মক রিস্ক। ঢাকা এখনও 249 কিলো এখান থেকে, বরিশাল হয়তো বা 80 কিলোর মতো উঠতে পারে। যখন বাজারে যখন আসবেন ওভার স্পিডিং করবেন তখন অবশ্যই হর্ন অনেকক্ষণ দিবেন, মানে অনেক দূর থেকে হর্ন দিবেন, এমন অনেকক্ষণ হর্ন দিবেন। তাহলে দেখা যায় যারা রাস্তা পথচারী আছে, রাস্তা পারাপার হওয়ার চিন্তা ভাবনা করবে, তারা একটু তাকাবে যে গাড়িটা কত দূর আছে, বা হর্ন বেশি দিলে তখন পারই হবে না, চিন্তা ভাবনা করবে যে হর্ন বেশি যেহেতু দিতেছে তার তারা বেশি। এখন আমরা আছি একটা বাজার, দেখছেন মানে গাড়ির দিকে তাকাতাকি নেই, দিল রাস্তায় পার হয়ে বহু দূর। এই হচ্ছে অবস্থা। এরকম ব্লাইন্ড জোন যেগুলো আছে, যেরকম সামনে যে মোটরটা ওই পাশে কিছু দেখা যেতেছে না, এই মোটরে ভাই ওভারটেক করা যাবে না, ভুলেও না। ব্লাইন্ড জোনে ওভারটেক করাটা 99% রিস্কি। একটা বাইক গাড়ি ওই পাশ থেকে আইসা পড়লেই কিন্তু ঝামেলা। সো ব্লাইন্ড জোনগুলোতে একটু সাবধান। বাট রাস্তা যারা দেখতেছি কুয়াকাটার ভাই, খুব সুন্দর রাস্তা। ট্যুরিস্ট দেখতে পাইলাম, মানে বাইক নিয়ে বাইকের ট্যুরিস্ট দেখতে পাইলাম, এই জিনিসটা ভালো লাগতেছে। পিছনে ফালাই দিয়ে আসলাম, তারা সেফটি রাইড করতেছে, এটাই ঠিক আছে। বাট আমাদের যেহেতু তারা আছে, লঞ্চ ধরতে হবে, সো এই কারণে একটু টানাটানি করতেছি। বাট তারা কিন্তু খুব রিল্যাক্সে রাইড করতেছে। হাড়ি পাতিল নিয়া বাবা রে বাবা, কি ঠান্ডা দিয়েছে সে, কোনো সাইড দেওয়ার নাম নেই। ভগবান দিতে আছে, উনি মাঝখান দিয়ে চালাইতেছে। এদিকে রাস্তাটা একটু খারাপ, মানে একটু ভাঙাচোরা লাগে। চলি পথে নেই কোনো বাধা, গন্তব্য আমার অজানা, রাস্তায় আমার স্বর্গদ্বার। চাকা গড়ায় মনটা ছুটে, সামনে শুধু খোলা আকাশ আর হাজারো স্বপ্ন রুটে। ডিপারের খেলা, হাইওয়েতে সব ডিপারের খেলা যে না বুঝবেন সে হাইওয়েতে বাইক চালানোটা খুব টাফ তার জন্য। আর লুকিং গ্লাসটা অবশ্যই খেয়াল রাখতে হবে, অবশ্যই একবারে পজিশন মতো রাখতে হবে। লুকিং গ্লাস যদি পজিশন মতো না থাকে তাহলে হাইওয়েতে রাইড করা খুব টাফ। উঠে গেলাম ব্রিজে, অন্ধকার ছিল প্রচুর রাস্তা, বাট এখন কিন্তু ব্রিজটা উঠে খুব ভালো লাগতেছে। এটা হচ্ছে লেবুখালী ব্রিজ। এই ব্রিজে যাওয়ার সময় দিনের বেলা অনেক ছবি তুলছিলাম সুন্দর, বাট এখন রাতের বেলা তো আর লঞ্চ দিয়ে ধরতে হবে, এই জন্য দাঁড়াইলাম না, ট্রেনে চলে যাবো। হয়তো 1 ঘন্টা লাগবে বরিশাল লঞ্চ ঘাটে আমাদের পৌঁছাতে, বাট ট্রেনে যাওয়াটাই উত্তম হবে আমি মনে করি, দাঁড়াইলাম না। আসলে সময় স্বল্পতা নিয়ে আসলে এই সমস্যাই হয়। বাট ভাই, পদ্মা ব্রিজে উঠছি, যমুনা ব্রিজে উঠছি, এবং 2টা ব্রিজের ভিডিওই কিন্তু আমার চ্যানেলে আছে। এর মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে এই ব্রিজের ভিডিও, অসাধারণ, অতুলনীয়, অসাম, অকল্পনীয়। বিশেষ করে টানাগুলোর জন্য সুন্দর লাগে ব্রিজটা। আর লাইটগুলো দেখছেন, ওফ ওয়াও, এইখান থেকে যা দেখা যেতেছে না, মাথা নষ্ট দেখা যেতেছে। এরকম ব্রিজের মধ্যে রাস্তাটা থাকতো পুরো সেই একটা ফিল পাইতাম রাইড করে। বাট কিছু করার নাই, পুরো রাস্তাটা এরকম থাকবে না। হাইওয়েতে এতক্ষণ আমি অন করি নাই ক্যামেরা, অবস্থা ভয়াবহ খারাপ ছিল। কারণ আছে, অবস্থা ভয়াবহ খারাপ থাকার কারণ হচ্ছে গিয়ে 1 লেনের মধ্যে, মানে 2 লেনের মধ্যে আসে যায়, 1/1 রোড না 2/1 রোড। এই কারণে প্রচুর সমস্যা হয়েছে আমাদের কাছ থেকে। যখন গাড়িগুলো আসে এমনভাবে ওরা ডিপার দেয়, যে ডিপারের কারণে কিন্তু আমাদের সমস্যা হয়ে যায়, রাইড করতে প্রচুর সমস্যা হয়ে যায়। এত ডিপার দিলে কীভাবে হবে? আর বেশিরভাগই ফগ লাইট ব্যবহার করা, এই কারণে সমস্যাটা আরও বেশি হয়। এই জায়গায় যেরকম দিচ্ছে, এরকম দেখে মনে করছে সার্জেন্ট আছে, আমরা দেখলাম না, এমনি দিয়ে রাখছে জাস্ট স্লো করার জন্য। বরিশাল আর 25 কিলো 26 কিলো, আর বেশি কোনো লাগবে না। সো এখন তো অন্ধকার, আবার আলোতে আসলে ক্যামেরাটা আমি অন করতেছি। বাইক চালায় চলে আসছি লঞ্চ ঘাটে। বিশাল লঞ্চ রে ভাই, বিশাল লঞ্চ। ওফ, জোস। এই যেখানে আরো বাইক আছে, আর বাইক দাঁড়া করা রাখে আমাদের জিজ্ঞেস করে দেবো কোন লঞ্চ। বরিশাল থেকে ঢাকায় যে এটার নাম কি? বিশাল লঞ্চ, এমভি নাম কি? নামও তো খুঁজে পাই না। এমডি মানিক। কি হয়েছে? তো উঠে যাবো এখন লঞ্চে, উঠাই দিই গাড়ি আগে, পরে আসতেছি। মারাত্মক সিন্ডিকেট কিন্তু এখানে, সাইডই তো দেয় না, ওরুম কেমনি।
খারান 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 এ ভাই ধাক্কা দিয়েন না। মারাত্মক যুদ্ধ করে গাড়ি উড়ানো লাগলো। কই দিমু এদিকে খাড়া করে দিমু, ভিতরে ঢুকাবো গাড়ি। কোন দিকে যাব বাইক নিয়ে? যা 5 আগস্টের পরে ঝামেলা মুক্ত হয়েছে, সিন্ডিকেট নাই। বাইক নিজেরটা নিজে উঠায় নেন, ধরবো না। দুই দিকে দুজন হাত ধরে খারাপ হয়েছে। ওটা একটু সামনে দেন, ওটা একটু সামনে দেন, সামনে দেন। ওটা একটু সামনে দিলে দুইটা আরামে থাকবে এই জায়গায়। হ্যাঁ হ্যাঁ এটাই করতেছে। ব্যাগটা খুলে নিয়ে আর আমার কেবলটা নিয়ে নি, কেবল নিয়ে কেউ চলে যেতে পারে। ভাই রে ভাই, 5 তারিখের পরে যা হয়েছে হয়েছে। একটা জিনিস ভালো হয়েছে, ব্যাগটা খুলে লই। হ্যাঁ ডাবল স্টিল করুন। একটা জিনিস ভালো হয়েছে, সেটা হচ্ছে গিয়া কোনো ঝামেলা নাই ভাই। এই জিনিসটা ভালো লাগলো, ঝামেলা করে আর লাভ নেই। দেখি এখন গিয়া কেবিনের কি অবস্থা। ও ভিউটা দেখছেন এদিকে, পুরো ফ্ল্যাট বাসা বাড়ির মতো। ব্যাপারটা তো সুন্দর। হর্নের আওয়াজ, সেই ভাই সেই। আসলে বরিশালের লঞ্চ নাকি বলে অনেক সুন্দর। আজকে বাস্তবে প্রমাণ পাইলাম, আসলে সুন্দর। হাঁপাই গেছি আর প্রচুর মাথা ব্যথা করতেছে। 352 নম্বর কেবিনের হচ্ছে অ্যাডভেঞ্চার 1। ঠিক মতো ঢুকান মিয়া। এই হচ্ছে কেবিনের অবস্থা। দুইজন মোটামুটি শোয়া যাবে আশা করা যায়। গ্লাসও আছে এখানে, ওরে গ্লাসও আছে দেখার মতো। চলে আসছি কিন্তু কেবিনের মধ্যে। কেবিনটা মোটামুটি খারাপ, ভালো না তো, সরি মোটামুটি খারাপ না, ভালো। এ হচ্ছে কেবিনের পরিবেশ। এদিকে এসি আছে, দেখা যেতেছে ছিদ্র আছে, বাট এসি মনে হয় না কাজ করে। দুইটা টেবিল ফ্যান আছে, টিভি আছে, প্লাস এখানে হেলমেট রাখছি এটার ভিতরে আমরা। আর পরিবেশ খারাপ না। এদিকে হচ্ছে গেট, এই তো মানে 4 জন থাকা যাবে কষ্টকর হলেও। আর এই হচ্ছে এখানে একটা কিন্তু মিররও আছে, সো আপনি কিন্তু ফ্রেশ হইতে পারবেন এখানে। আর বরিশাল থেকে বাইক চালিয়ে আসছি, সরি বরিশাল বলে কথাবার্তা সব উল্টাপাল্টা করতেছি। শরীরের অবস্থা অনেক খারাপ, কারণ 2 দিন যাবত তো এরকমভাবে ঘুম হচ্ছে না, মাথা প্রচুর ব্যথা করতেছে। সো এই কারণে কিন্তু লঞ্চে আসে একটু রেস্ট নেওয়ার জন্য। মাথা প্রচুর ব্যথা, রাইড করে গেলে হয়তো বা শরীরের উপরে একটু চাপ পড়ে যেত, এই কারণে রাইড করে যাচ্ছি না। সো একটু রেস্ট নেই, ফ্রেশ হই, কাজটা সারি, লঞ্চটা ছাড়ুক, তারপরে কিন্তু আবার আসতেছি। আমি লঞ্চটা আপনাকে ঘুরে ঘুরে দেখাবো। এর আগে কিন্তু ভোলার জায়গা থেকে যখন আসছিলাম তখন আপনাদেরকে আমি লঞ্চটা ঘুরে ঘুরে দেখাইছিলাম। সো এইবারও চিন্তা ভাবনা আছে যে লঞ্চটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। সো আগে একটু রেস্ট নেই, তারপরে আসতেছি। তো বের হওয়ার পরে গতবার তো ভোলা থেকে ব্যাক করার সময় 17 গাড়ির সিন্ডিকেট চলছিল। বাইক নামাইতে নিয়েছে 300 টাকা। এখন এখানে কোনো সিন্ডিকেট আছে কিনা দেখি।
হ্যাঁ নামাইতে দিল 7 বেকার। হ্যাঁ ভাই দিতে হবে, আমি না দিলেও টাকা দিতে হবে, 100% দেওয়া লাগবে। সিন্ডিকেট কমছে ক টাকা? ঠিক আছে, এটা তো চাইবই, এনে টাকা দিতে হইব, আপনি না মারা চাই না আমাকে। হ্যাঁ আমি 500 টাকা। সিন্ডিকেটটা ভাঙছে, সরকার পতনের পরে সিন্ডিকেট ভাঙছে, সিন্ডিকেটটা ভাঙছে, ব্যাপারটা ভালো লাগছে আসলে। আমি তো বাইরে যাইব, হ্যাঁ বের হয়ে যাইব, সমস্যা নাই। বের হয়ে যাচ্ছে কিন্তু সদরঘাট থেকে, সদরঘাটের দিকে যে জ্যামটা লাগে, ভয়াবহ জ্যাম লাগে, সমস্যা নেই। সো এলাকার মধ্যে ঢুকে গেছি, মানে এলাকায় চলে আসছে বলতে পারেন। একেবারে সময় হচ্ছে 6:43, 7টা বাজে। বাসায় গিয়ে আগে প্রপার রেস্ট নিতে হবে, তারপরে সব কিছু। আর আমার ব্যাগটা দিয়ে দিছি পিলিয়নের কাছে। টোটাল রাইড হয়েছে 432 কিলো। বাসায় যাওয়া পর্যন্ত কয় কিলো রাইড হয় সেটা দেখি। একবারে শুনশান নীরব এলাকা, সকাল বাজে 7টা। এখন লোকজন রাস্তায় বের হওয়ার কথা, বের হয়েছে রাস্তায়, অনেক লোকজন রাস্তায় বের হয়েছে। এরপরে বাসার গেট পর্যন্ত কিলো হয় সেটা দেখবো। 433 কিলো অলরেডি হয়ে গেছে। ধন্যবাদ, উঠাই দিই বাসায়। সিরিয়াল দেওয়া রাখছে পুরো। বাসায় আসা পর্যন্ত 433 কিলো।